আসসালামু আলাইকুম। সাধারণত ম্যাচ শেষ হওয়ার সাথে, সাথে আমি ভিডিও খুব কমই বানাই। বেশিরভাগ সময় ম্যাচ শেষ হওয়ার পরের দিন আমি সেই ম্যাচটা নিয়ে কথা বলি। কেন? কারণ হচ্ছে একটা ম্যাচ শেষ হওয়ার ইমিডিয়েট পরে সেই ম্যাচের গতি প্রকৃতি কি হয়েছিল, ম্যাচে কি, কি ঘটনা ঘটেছিল সেগুলো নিয়ে অনেক বেশি ইমোশনালি ড্রিভেন থাকি। যেখানে আসলে লজিকের জায়গাটা অনেকটা কমে আসে। তো আস্তে, আস্তে মাথাটা ঠান্ডা হয়। আ কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে কোনো একটা পার্টিকুলার প্লেয়ার বা টিম কিভাবে রিঅ্যাক্ট করেছে সেটার পেছনে ক্রিকেটিং কোনো অ্যানালাইসিস বা ক্রিকেটিং কোনো লজিক স্টাবলিশ করার চেষ্টা করি এবং তারপর সেগুলো নিয়ে আপনাদের সবার সামনে আলোচনা করি। কিন্তু গতকাল নারী বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের কিছু, কিছু ব্যাপারে আমি এখন পর্যন্ত লজিক স্থাপন করতে পারিনি এবং পারবো বলেও মনে হচ্ছে না। এমন একটা ১ম প্রশ্ন হচ্ছে ঋতুমণির ব্যাটিংয়ে নামার সময়টা। ঋতুমণি যখন ব্যাটিংয়ে নেমেছেন বাংলাদেশের তখনও ২৯ বলে ২৭ রান প্রয়োজন, একটা প্রান্তে জ্যোতি রয়েছেন। এখন এটা আসলে যেকোনো ব্যাটারেরই খুব ইজিলি করতে পারার কথা। কিন্তু সমস্যাটা হচ্ছে ঋতুমণি ওই সময় ১৩ বলে ৭ রান করে তিনি পুরো দলকে একা হাতে ডুবিয়ে দিয়েছেন। সরি, আমি পার্টিকুলার একজন প্লেয়ারকে আসলে এভাবে আঙুল তুলে দেখাতে পছন্দ করি না। কিন্তু গতকালকে এমনটাই ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে ঋতুমণিকে কেন নামানো হলো ওই সময়? যেখানে আপনার দলে রাবেয়া খান রয়েছেন। ঋতুমণি ইংল্যান্ডের বিপক্ষে যে একটা হরেন্ডাস একটা ইনিংস খেলেছেন ৩০-৩৫ বল খেলে ৭ রান না ৮ রান করেছেন। তারপরে রাবেয়া ২৭ বলে ৪৩ রান করে বাংলাদেশ দলের মান-ইজ্জত বাঁচিয়েছিলেন। পরের ম্যাচে রাবেয়া ২৫ রান করেছিলেন। অর্থাৎ রাবেয়া একজন লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে সেই তুলনা করলে বেশ ভালো ফর্মে রয়েছেন। তো এই ধরনের ভালো ফর্মে থাকা একজন ব্যাটারকে আপনি কেন ২৯ বলে ২৭ রান প্রয়োজন এই সময় অধিনায়কের সঙ্গী হিসাবে পাঠাবেন না? এটা ভাই আমার বুঝে আসে না। এই জায়গায় কি ঋতুমণি সিনিয়র প্লেয়ার এইজন্য তাকে আগে নামাতে হবে এই ধরনের ব্যাপার কাজ করে? নাকি হচ্ছে মুখস্থ একটা ব্যাটিং লাইন আপ? ভাই ক্রিকেটে এমন কোনো নিয়ম তো নেই যে ম্যাচ রেফারিকে আমি যেই সিরিয়ালে প্লেয়ারের নাম দিয়েছি সেই সিরিয়ালেই নামাতে হবে। আমি জানি না এই ধরনের কোনো ব্যাপার-স্যাপার টিম ম্যানেজমেন্ট মাথায় রাখছে কিনা। এই একটা মাত্র ডিসিশন গতকাল বাংলাদেশের ম্যাচ হারের কারণ। ঋতুমণি একা যে ১৩ বলে ৭ রান করেছেন তিনি ব্যাপারটা কিন্তু সেটা না। একাধিকবার আমরা দেখেছি জ্যোতি ২ রান নিতে চাচ্ছেন, ঋতু ১ রান নিচ্ছেন যেখানে ইজি ২ রান হয়। একটা পার্টিকুলার ঘটনার কথা তো এখনো চোখে ভাসছে। রিভার্স সুইপ করলেন জ্যোতি, শর্ট থার্ডে ফিল্ডার ছিল তাকে বেশ খানিকটা দৌড়ে গিয়ে বলটা ফেরত পাঠাতে হলো। ওয়ার্ল্ডের যেকোনো লেভেলে যেকোনো ক্রিকেটে সেখানে ২ রান হয়। সেখানে ঋতুমণি ২য় রানটা নিলেন না এবং জ্যোতির ফ্রাস্ট্রেশন তখন তার চোখে মুখে আমরা দেখছিলাম। এরপর ঋতুমণি আরো ১টা-২টো ডট বল খেললেন। তারপর আরো একটা ওভারের কথা আমার মনে আছে এক্সাক্টলি ৪৭তম ওভারের শেষ বল অথবা ৪৮তম ওভারের শেষ বল এই ধরনের কিছু একটা ছিল। সো ওভারের শেষ বল ছিল দ্যাট ওয়াজ এ ফ্রি হিট টু ইউ ভাই আউট হইলে আউট কোনো সমস্যা নাই। ঋতুমণি কি করলেন অফ স্টাম্পের অনেক বাইরে সেটা প্রায় ওয়াইড বল হতো, ছেড়ে দিলেও ওয়াইড হতো। এই গেম সেন্সটাও গেম অ্যাওয়ারনেসটাও তিনি দেখান নাই। তিনি তো সেটা ছাড়েনই নাই, তিনি সেটা মারতেও পারেন নাই। ১ রান নিয়েছেন। এখন ১ রান তো নিতে হবে কারণ তখনও ১৭-১৮ বল বাকি রয়েছে। সো তখন তো ১ রানগুলো ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না। তো ১ রান নিয়ে তিনি স্ট্রাইক নিজের কাছে রাখলেন এবং পরের ওভারেও কয়েকটা বল নষ্ট করলেন। মানে এই জায়গাতে আসলে আমি বলব বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে ম্যাচ হারার একটাই মাত্র কারণ সেটা হচ্ছে ঋতুমনির ব্যাটিং ব্লান্ডারটা। আপনি এর মধ্যে আরো অনেক কারণ আনতে পারেন। সেগুলো নিয়ে আলোচনা করছি। ১ম এ এবার একটু বাংলাদেশের বোলিংয়ে চলে যাই। বাংলাদেশের বোলিংয়ে মারুফা আবারও ১ম বলেই উইকেট তুলে এনে দিয়েছেন। কিন্তু তারপর আতাপাত্তু এবং পেরেরা মিলে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, দুর্দান্ত একটা পার্টনারশিপ করেছেন। বাংলাদেশ গতকালকে কিছুটা লাকেরও সহায়তা পেয়েছে। কারণ শ্রীলঙ্কা যেভাবে আগাচ্ছিল মানে চোখ বন্ধ করে ২৫০ রান হয়ে যেতে পারত। সেখানে শ্রীলঙ্কাকে মাত্র ২০২ রানের মধ্যে আটকে দিয়েছে বাংলাদেশের বোলার ফিল্ডাররা। বোলাররা বলা ভালো কারণ ফিল্ডিং এর বাজে অবস্থা এখনো চলছে। ক্যাচ ড্রপ মানে খুবই ইজি ক্যাচ ড্রপ। কালকে ঝিলিক খুব দৃষ্টিকটু একটা ক্যাচ ড্রপ করেছেন। একটা দৃষ্টিকটু রান আউট মিস করেছেন তিনি। উইকেট কিপিং গ্লাভস জ্যোতি একটু ইনজুরড হয়েছিলেন। গ্লাভস হাতে ১ম এই তিনি রান আউটের একটা সুযোগ মিস করেছেন। তো যাই হোক বাংলাদেশের ফিল্ডিং মনে হয় এই টুর্নামেন্টে সবচেয়ে বাজে হচ্ছে। এটার পেছনে কারণও রয়েছে। এটার পেছনে কারণগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। বাংলাদেশ টিমটা ম্যাচ খেলে নাই ৫-৬ মাস ধরে, প্র্যাকটিসের অভাব। সো এই জায়গাগুলোতে তারপরে আন্ডার লাইটসে ম্যাচ খেলে নাই। এর আগে আমরা সাউথ আফ্রিকার সাথে দেখেছি আন্ডার লাইটসে ক্যাচ মিস হচ্ছে, ভেজা বলে ক্রাঞ্চ মোমেন্টে ক্যাচ মিস হচ্ছে। তো এগুলো সব আপনি ক্রিকেটিং লজিকের মধ্যে রাখতে পারবেন। তো সেগুলো রেখেও বলতে হবে বাংলাদেশ ২০২ রানে শ্রীলঙ্কাকে আটকে দিয়েছে। ব্রিলিয়ান্ট ফ্রম দ্য বোলার্স।
ব্যাটিংয়ে এসে প্রথমে আপনি হয়তো ফারজানা পিঙ্কিকে কাঠগড়ায় দাঁড় করাবেন 36 বলে 7 রান করার জন্য। আমি আপনার সাথে একটুখানি দ্বিমত পোষণ করছি। পুরোপুরি দ্বিমত পোষণ করতাম যদি ফারজানা পিঙ্কি গতকালকে একটা ৮০-৯০ বল খেলে হলেও যদি একটা 50 রান বা একটা 40 রানের ইনিংস খেলতেন, তাহলে আমি পুরোপুরি দ্বিমত পোষণ করব। একটুখানি দ্বিমত পোষণ করছি কারণ তিনি 36 বলে 7 রান করে আউট হয়ে গেছেন। এখন দেখুন, বাংলাদেশের মেয়েদের খেলা যদি বা ওমেন টিমটার খেলা যদি আপনি ফলো করে থাকেন, তাহলে আপনি জানেন যে বাংলাদেশের ব্যাটিংটা ভালো না। সেটা এই ওয়ার্ল্ড কাপটা ফলো করলেও জানবেন। তবে এই ওয়ার্ল্ড কাপটা ফলো করলেও আপনি যে জিনিসটা জানবেন না সেটা হচ্ছে যে তাদের ব্যাটিং সক্ষমতার কতটুকু লিমিটেড সেই জায়গাটা। এবং এই লিমিটেশনের উপরে চিন্তা করেই ফারজানা পিঙ্কি এমন একজন ব্যাটার যিনি খুব ভালো ঠেকাতে পারেন। টিম ম্যানেজমেন্ট থেকে তার উপরে ইনস্ট্রাকশনটাই থাকে, হোয়াট এভার হ্যাপেন্স তুমি ভাই ঠেকাও। এখন এই কারণে অনেক সময় যদি 220-30 এর ওপরে চেজ করতে হয় বাংলাদেশকে, তাহলে ফারজানা পিঙ্কির ইনিংসগুলো মাঝে মধ্যে বাংলাদেশের ডাউনফল নিয়ে আসতে পারে, সেই রিস্কটা থাকে। কিন্তু সেই রিস্ক মাথায় রেখেও টিম ম্যানেজমেন্ট তাকে বলে তুমি ঠেকাও। কেন? কারণ পিঙ্কির মূল কাজ হচ্ছে পাওয়ার প্লেটা পার করে দেওয়া। খেয়াল করবেন, বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লে কাজে লাগানোর ইন্টেন্ট কখনোই দেখায় না। বাংলাদেশের একমাত্র ইন্টেন্ট থাকে কোনো মতে আমরা হচ্ছে যে উইকেটগুলা বাঁচায় রাখি। পাওয়ার প্লেতে যদি 30 রান বা 25 রানও হয়, উইকেট যেন একটার বেশি না যায় বা দুইটার বেশি না যায়। এবং এই জায়গায় মূল দায়িত্বটা পালন করতে হয় পিঙ্কিকে। সো পিঙ্কি গতকালকে এই দায়িত্বটা মোটামুটি পালন করে তিনি তারপরে যখন তার টেক অফ করার কথা, যখন তার ইনিংসটাকে লম্বা করার কথা, তখন তিনি আউট হয়ে গেলেন। এই জন্যই গতকাল পিঙ্কিকে কাঠগড়ায় দাঁড়া করাবো আউট হওয়ার জন্য। 36 বলে 7 রান করার জন্য আমি অন্তত তাকে কাঠগড়ায় দাঁড় করাবো না, কারণ তার উপরে ইনস্ট্রাকশন এটাই থাকে। পরে হচ্ছে যে সুক্তা, জ্যোতি, শোভানা তারা মিলে ইনিংসটাকে মোটামুটি টেনে 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 30 ওভারে মোটামুটি 100 রান 90 রান পর্যন্ত বাংলাদেশ যাবে এবং শেষ 20 ওভারে ওই শোভানা, জ্যোতি আর হচ্ছে সুক্তা তিনজনের মধ্যে একজন যদি থাকে, পরে রাবেয়া আছে, স্বর্ণা আছে, এরা সবাই মিলে একটু পুশ করে শেষ 20 ওভারে হয়তো বা আর 100-120 রান এরকম যদি করতে পারে, যেই টেমপ্লেটটা আমরা সাউথ আফ্রিকা ম্যাচেও খুব সাকসেসফুলি অ্যাপ্লাই করতে দেখেছি। গতকালকে টার্গেটটা যেখানে ছিল 203, তাহলে এই টেমপ্লেটটাকে নষ্ট করার তো কোনো কারণ নেই। বাংলাদেশ তো নেট রান রেটের কথা চিন্তা করে লাভ নেই ভাই, জয়টাই এখানে মুখ্য। সো সেই জায়গায় হোয়াট এভার হ্যাপেন্ড, পিঙ্কি তিনি প্রাথমিক কাজটা করে সেটাকে কিক অফ করতে পারেন নাই, সেটা যেমন একটা খারাপ খবর। ভালো খবর হচ্ছে সুপ্তা কালকে খুব ভালো খেলেছেন, শোভানা মিস আউট করে গেছেন। সুপ্তা আর জ্যোতি যেহেতু একটা পার্টনারশিপ করে ফেলেছেন এবং তারা মোটামুটি খুব সুন্দরভাবেই এগিয়ে যাচ্ছিলেন, সুতরাং ওই জায়গা থেকে মনে হচ্ছিল যে পিঙ্কি টপ অর্ডারে যেই কাজটা করে দিয়েছেন, দ্যাট ওয়াজ ইনাফ ফর বাংলাদেশ ইয়েস্টারডে। এই জন্যেই দিন শেষে সকল অপরাধের বোঝাটা, সকল দায়ভারটা গিয়ে পড়ছে কিন্তু ঋতুমনির ব্যাটিং এর উপর। এবং ঋতুমনিকে যদি একজন মানুষ হিসেবে আপনি কাঠগড়ায় দাঁড়া না করান, তাহলে দ্বিতীয় মানুষ হিসেবে তাকে অন্তত দাঁড়া করাতে হবে। প্রথম মানুষটা কে জানেন? প্রথম মানুষটা হচ্ছে সেই ব্যক্তিটা যিনি এই ধরা বাঁধা ব্যাটিং লাইন আপের বাইরে যেতে চাচ্ছেন না, ব্যাটিং অর্ডারের বাইরে যেতে চাচ্ছেন না। এবং এরকম ক্রাঞ্চ মোমেন্টে রাবেয়ার মতো ইনফর্ম ব্যাটারকে আপনি রেখে, কারণ রাবেয়া অন্তত 13 বল খেললে তিনি 10টা রান 12টা রান করে আসতেন, এটা ভাই আমার বিশ্বাস আছে, এবং আরো বেশিও করতে পারতেন। 13 বল খেললে তিনি 2-1 4ও মেরে ফেলতে পারতেন। সো রাবেয়াকে টপকে ঋতুমনিকে আগে নামানো হয়েছে এই জিনিসটাতে, যিনি অ্যাডামেন্ট ছিলেন, যিনি এটাতে একদম আটকে ছিলেন যে না ওকেই আটকাতে হবে, এই লোকটা হচ্ছে নাম্বার 1 কালপ্রিট বাংলাদেশকে ম্যাচটা গতকালকে হারানোর জন্য। বাংলাদেশের মেয়েরা এবারের ওয়ার্ল্ড কাপে যা খেলছে, গতকালকের ম্যাচটা বাদ দিয়ে আই এম প্রাউড অফ ইট। গতকালকের ম্যাচে ইট ইজ নাথিং টু বি প্রাউড অ্যাবাউট। একেবারে কমন সেন্সের অভাবে, গেম সেন্সের অভাবে বাংলাদেশ গতকাল ম্যাচটা জাস্ট গিফট করে দিয়ে আসছে শ্রীলঙ্কাকে, এবং বাংলাদেশ এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। এই কথাটা একটু বলার জন্য বলা, থিওরিটিক্যালি কাভার করার জন্য বলছি, কারণ ভাই বাংলাদেশ সেমিফাইনাল খেলবে এটা আমি এক্সপেক্টও করি না। যাওয়ার আগে বাংলাদেশ দুটো ম্যাচ টার্গেট করে গিয়েছিল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা। পাকিস্তান ম্যাচটা বাংলাদেশ জিতেছে এবং শ্রীলঙ্কা ম্যাচটা বাংলাদেশ জাস্ট অপোনেন্টকে গিফট করে দিয়ে আসছে, এবং এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি হতাশ করছে। এবং যেভাবে শ্রীলঙ্কার সাথে ম্যাচটা বাংলাদেশের মেয়েরা হারলো, এইখানে মেয়েরা কি বেতন পাচ্ছে না না পাচ্ছে, মেয়েরা কতটা ইয়াং, কতটা এক্সপেরিয়েন্সড, তারা কতটা ম্যাচ খেলতে পারেনি, কোনো এক্সকিউজই এখানে ধোপে টিকবে না। ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।